আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আজকে মাই টিভি সংলাপের শুরুতেই আপনাদের খুশির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আরও একটি বিষয়, তা হচ্ছে যে মাই টিভি কিন্তু হাঁটি হাঁটি পা পা করে 14টি বছর অতিক্রম করে 15 বছরে পদার্পণ করেছে। 15 বছর এই শুভ লগ্নে আপনাদেরকে সেই শুভেচ্ছাও জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। আজকে নিটল টাটা মাই টিভি সংলাপে আমাদের সাথে যে অতিথিরা রয়েছেন আপনাদের অনেকেরই পরিচিত মুখ, আমি আজকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছে, আপনাদের সবাই দেখতে পাচ্ছেন যে মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং মাই টিভির যে মূল প্রতিষ্ঠান ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার নাসির উদ্দিন সাথী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার সাথেই রয়েছে আপনাদের আরও একজন অত্যন্ত পরিচিত মুখ এবং আপনাদের যারা মিডিয়ার অনেক সময় যাদেরকে বলে যে মিডিয়া ফ্রেন্ডলি একজন মানুষ, সেই ব্যক্তিত্ব নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং সভাপতি ভারত বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আব্দুল মাতলুব আহমদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি এরপরে বাঁ দিকে পরিচয় করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ পাশে রয়েছে যিনি অ্যাঙ্করও অনুষ্ঠানে উপস্থাপনা করেন, আপনাদের সেই দিকে হয়তো অনেকটা পরিচিত দর্শক, কিন্তু এর বাইরেও পরিচয় রয়েছে, তিনি মাই টিভির উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং রয়েছেন আরও একজন, তিনিও কিন্তু অ্যাঙ্কর, গানের অনুষ্ঠানের যে অ্যাঙ্করিং করেন সেই হিসাবে আপনাদের অনেক কাছের একজন লোক, কিন্তু পাশাপাশি তিনি মাই টিভির পরিচালক, প্রশাসন, নিশাত তাসনিম প্রমি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই খুশির যে ঈদ, সেই ঈদ প্রসঙ্গে কথা বলবো। প্রথমেই শুরু করছি আব্দুল মাতলুব আহমদ, আপনাকে দিয়ে। এবারের ঈদ কেমন কাটালেন? আমি এক কথা বলবো, ফ্যান্টাস্টিক। কারণ এবারে ঈদে অনেকদিন পর আমার সব নাতিগুলোকে একসাথে পেয়েছি। 4 নাতি থাকে, দুবাইয়ে লেখাপড়া করে, সব ছেলে। এবং আমার বড় ছেলে নিটল, তার ওয়াইফ নাজিয়া, ওরা সবাই আসলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে এবারে ঈদে যে আনন্দটা আমার কাছে খুব ফ্যান্টাস্টিক লেগেছে। আমার ছোট ছেলে নিলয়, তারও 2 ছেলে, ওরাও ঢাকাতেই থাকে এবং ওরাও আসছিল। এবারে খুব জমজমাটভাবে আমাদের ঈদ হয়েছে। কারণ ঈদের দিন আমি ঘুরি, আর ঈদের পর দিন সবাই আমার বাসায় আসে। তো এটা হলো আমার ট্র্যাডিশন। এবং ঈদের দিনে আমার কাছে গেলে পাবেন না, নামাজের পর থেকে আমি এর বাসায় যাই, ওর বাসায় যাই, হয়তো আগামী ঈদে হয়তো সাথী ভাইয়ের বাসায় যাব দেখা করতে। তো সেই হিসাবে আমি খুব এনজয় করি এবং আই লুক ফরওয়ার্ড টুয়ার্ডস দি ডে আফটার দ্য ঈদ। সেখানে সবাই আসে এবং খুব মজা হয়, আন্তাক্ষরী গান হয়, হইচই হয়, খুব মজা লাগে। আপনার নাতিরা এসছে দেশের বাইরে থেকে, তাদের ঈদ সালামির একটা বিষয় থাকে, তো সেই সালামি পর্বটা একটু জানতে চাচ্ছি। রাইট, সিনেমা বলছিল আমার ওয়াইফ যে ওদের কি দিব, ও তো দেখি টাকা দিচ্ছে, ওদের টাকা দিতে লাভ নেই, ওদের কাল পরশু চলে যাচ্ছে, ওদেরকে দিরাম দাও। তা আমরা কয়েকদিন আগে গেছিলাম দুবাইতে, তো আমাদের কিছু দিরাম ছিল, তো ওদেরকে আবার 100 দিরাম দিল, তুমুল খুশি। আমি নিশ্চয়ই আপনাদের ছোটবেলায় খুশিটা কেমন ছিল সেটি শুনবো, তবে তার আগে জনাব নাসির উদ্দিন সাথী, আপনার কাছ থেকে একটু জেনে আসি। আপনি তো বরাবরের মতো আপনি সেই মায়ের মাটির টানে আপনার গ্রামের বাড়ি বরিশালে চলে যান, এবারও গিয়েছিলেন আমরা জানি। সেখানে আপনার ঈদ এবার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমি প্রতি বছরই আমি আমার মা বাবা ভাই বোন যেখানে কবরে শায়িত আছেন, আমি সেখানে যাই এবং আমি আমার মহল্লায়, আমার যে বরিশাল সদর কাউনিয়াতে আমি ঈদ করি। আমার মনে হয় যে আমার যে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এবং ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে আমার বাবার যেই বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে সবাই চলে আসে। তো আমি এই পাড়া প্রতিবেশী নিয়ে সবার মধ্যে কিছু উপহার সামগ্রী নিয়ে যাই। এই উপহার সামগ্রীর মধ্যে আমি আমাকে দেখতে পাই, আমি দেখতে পাই আমার বাবার সেই পুরনো ঐতিহ্য, যে সবাইকে সে দিয়ে উপহার সামগ্রী দিতেন, আমার মা দিতেন। আমি আপনার কাছে ফিরবো, তবে আসপিয়া উদ্দিন, আপনার কাছে ফিরছি। আমরা যতটুকু জানি যে মাই টিভি চেয়ারম্যান মহোদয়ের এই পথ চলায় অন্যতম সঙ্গী আপনি, এবং এখানে সেই গ্রামের বাড়ির আমরা গণমাধ্যমে দেখেছি যে তার পাশে থেকে থেকে আপনি তুলে দিচ্ছেন বিভিন্ন উপহার সামগ্রী। সেটি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এবার এই এত সব ব্যস্ততার মাঝে আপনি কি
সেই অতিথিদের জন্য নিজের হাতে কোনো কিছু করার সুযোগ থাকে যারা আসে রান্না? তা তো অবশ্যই নিজের হাতে রান্না করে যারা আসে আমি চেষ্টা করি সবাইকে নিজের হাতে বেড়ে বেড়ে যেন খাওয়াতে পারি। বাবুর্চিও ছিল। হ্যাঁ, এই সব কথা বলতে হবে নাকি? নিজের হাতেও করে কিন্তু এত 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 লোক তো তাদেরকে লোকের তো বাবুর্চি আয়োজন। আর সাপোর্ট আমি তো বরিশালে একা যাই না, আমি কখনোই বরিশালে আমি একা যাই না, আমার ননদদেরকে নিয়ে আমি সবাইকে নিয়ে আমি বরিশালে ঈদ করি। তা নাহলে ঈদ মনে হয় না। ফ্যামিলিতে যদি সবাইকে না নেয় তাহলে ঈদ ঈদ লাগে না। যেহেতু আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, তো আমার ওখানে একা একা ভালো লাগবে না। এই কারণে ওদেরকে নিয়ে আমার একটা ঈদ হয়। আর ওখানে যে পাড়া প্রতিবেশী যারা আছে ওদেরকে দেখলে আমার মনে হয় আমার অসুস্থতা আমার দূর হয়ে যায়, তখন আমি খুব এনার্জি পাই ওদেরকে দেখে, তখন আমার আরও শক্তি বেড়ে যায়। না, আমি সারাক্ষণ ওদেরকে দিতে চাই উপহারগুলো, আমার আমার যেগুলো থাকে সেগুলো আমার দিয়ে দিতে ইচ্ছে করে। পাপা আসলে কি পছন্দ করে ঈদের দিন খেতে? পাপা সবসময় মানে বড় বড় সবসময় ভাত খেতে পছন্দ করে। সে পোলাও বা রিচ ফুড এরকম খাবার একটু অ্যাভয়েড করে। ঠিক তো ঈদের দিন বলে কি বাবুর্চি দিয়ে কেন রান্না করা, বা আমি শুনলাম আম্মুর কাছ থেকে এবার ঈদে তো আমি এবার যেহেতু আমার প্রথম বিয়েতে প্রথম ঈদ আমার শ্বশুরবাড়িতে করা হয়েছে, তো ঈদ কমপ্লিট করে আমি বাবা বাড়ি চলে এসেছি। তো আম্মু আমাকে ফোনে বলতেছিল যে তোর বাবা বলতেছে যে বাবুর্চি রান্না খাবে না। তা আমি বলছি পাপা তো কখনোই পছন্দ করে না। না, তো ওই ঈদের দিনও ভাত, গরু মাংস, আরেকটা জিনিস যেটা না হলে না, বোমা মরিচ, এটা ছাড়া তো না। হ্যাঁ, ওই ওই মরিচ ছাড়া তো সে খাবেই না। তার খাবার অনেক সিম্পল, হ্যাঁ বাসায় সবকিছুই করা হয়েছে, কিন্তু তার জন্য ওই যে ভাত, গরু মাংস আর ডাল থাকবে আর সাথে মরিচ। এটা হচ্ছে ঈদের? হ্যাঁ, ঈদের। ওকে, আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছেই ফিরে আসি। আপনার সেই শৈশব কৈশোর সেখানটা একটু নিয়ে যেতে চাই, সেখানকার ঈদের স্মৃতিটা আমরা শুনতে চাই। শৈশব কৈশোরে ছিল স্যার টেনশন, কারণ আমরা ছিলাম 14 ভাই বোন, আর আব্বা অত রিচ ছিলেন না। আব্বা জাস্টিস ছিলেন হাইকোর্টের, এবং আগেও অ্যাডভোকেট ছিলেন। এখানে আমাদের দর্শকরা একটু কিন্তু প্রশ্ন আসবে যে জাস্টিস ছিলেন কিন্তু রিচ ছিলেন না, একটু কি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না বিষয়টা? না, অবশ্যই না, কারণ তখনকার দিনে বেতন খুব ভালো ছিল। তখনকার দিনে 4,500 টাকা বেতন পেত, কিন্তু 14 ভাই বোন যখন থাকে, সবাই লেখাপড়া করছি, তাদের সবাই দেখভাল করা, তো আমাদের বেশিরভাগ সময় আমার বড় ভাইটা আমি পড়ি, আমারটা আমার ছোট ভাই পড়ে, এইভাবে আমরা 8 ভাই 6 বোন ছিলাম। তো ঈদ আসলে আমাদের মধ্যে খুব টেনশন হতো যে কি পাবো, কি নিব, কি দিবে, এবং যেটাই পেতাম, হয়তো এবারে হয়তো কাপড় পেলাম, পরের ঈদে হয়তো জুতা পেলাম, এইভাবে আমরা ছিলাম। আর অল্পতেই কিন্তু আমরা খুব খুশি থাকতাম। আজকে যেমন আমি দেখেছি আমার বন্ধু বান্ধব মেয়েরা আছে, ওদের আছে, দেখি যে একটা না কয়টা ড্রেস তারা পেয়েছে, এটা হলো তাদের মধ্যে কথাবার্তা। হ্যাঁ, কয়টা, হ্যাঁ, এবং কে কত কোন ব্র্যান্ডের কার্ডটা নিল, এগুলো নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু আমরা কিন্তু তখন মোটামুটি একটা কিছু পেলেই হতো। এই যে সোসাইটির যে চেঞ্জ, এটা আমার কাছে কিন্তু খুব মজা লাগে, কারণ বোঝা যায় যে কিভাবে দুনিয়াটা বদলে গেছে, ইনক্লুডিং বাংলাদেশ, এবং আমাদের সোসাইটিও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো যেটা লাগে ঈদের মধ্যে আমার, সেটা হলো যেখানেই তাকান গরিব হলো কিন্তু সুন্দরলি ড্রেস করে কিন্তু হাঁটতেছে। মেয়েরাও দেখবেন যে লিপস্টিক লাগায়, এটা কাঁধে ব্যাগ লাগায় হেরে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা সব হেরে যাচ্ছে। স্পেশালি ঝিলের মধ্যে যখন দেখি ঈদের মধ্যে ওরা নৌকার মধ্যে যাচ্ছে, প্রত্যেকে ওয়েল ড্রেসড। এই যে একটা আনন্দ, টপ টু বটমের মধ্যে যে আনন্দটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনি ছোটবেলায় সালামি কার কার কাছ থেকে পেতেন বা নিতেন? সালামি আমরা এখনো দিচ্ছি, এখনো আর পাচ্ছি না, বড় খুব কম, তবে দিচ্ছি। এবং ছোটবেলায় পেতেন? ছোটবেলায় পেতাম, কিন্তু তখন তো আমাদের ছিল আনা, 1 আনা, 2 আনা, 2 পয়সা, 3 পয়সা, তখন এগুলো তো গরু গোস্ত। যখন আমি ছোটবেলায়, অত ছোট না, যখন আমি ম্যাট্রিক পাস, তখন তো গরু গোস্ত ছিল 2.5 টাকা বোধ হয়। 2.5 টাকা ছিল। হ্যাঁ, তো আমি তো আগে শুনছি না গরু গোস্ত কি 4 আনা ছিল, আমাদের বাবারা বলতো। তো সিচুয়েশন ইজ অল চেঞ্জ। কিন্তু তখনকার দিনে যে সালামি পেতাম, আজকালকার দিনে হয়তো আমরা 400-500 টাকা আজকালকার দিনে। এখনকার, হ্যাঁ, তো এখন তো আমরা ঈদে দেখলাম আমার নাতিরাও ওই 200 টাকার নিচে কেউ সালামি নিচ্ছে না। তো ওই 200 টাকাটা রঙিন নোট আছে, তো এখন নতুন বাংলাদেশে 200 টাকাটা, ওইটা ওরা খুব খুশি হয়। জি স্যার, আপনি ঈদের সালামি তো দেন, এটা জানি।
আমরাও পাই, কিন্তু সালামি কি এখন নিজে সালামি পান আপনি? আমি আসলে সালামি তো মাতলুব ভাই যেটা বললেন, আমারও মানে আপনি আবার মাতলুব ভাই বড় ভাই বলে এখন সালামি চাই না, এটা অনুষ্ঠানে চাওয়াটা ঠিক হবে না। না, আমাকে সালামি দিতে আসলে কিন্তু আমি সালামি দিতাম, আমি অনেক ছোট। আমি আমি আসলে কিন্তু এটা মনে করিয়ে দিচ্ছি না আপনাকে। মাতলুব ভাই যে আমাকে যে মানে আপনি আপনি ডাকে, এইটাও আমি জানি না যে আমি এখনো তার কতটা কাছে যেতে পেরেছি। তবে সেই একেবারে আমাদের এই মাই টিভির প্রথম থেকেই বাংলা মোটর সেই 14-15 বছর আগ থেকেই মাতলুব ভাই আমাদের পাশে ছিলেন, আছেন, থাকেন। এবং আমরা বড় ভাই হিসেবে সে যদি দেশে থাকে, আমরা আমাদের ঈদ, প্রতিষ্ঠা বার্ষিকী মাতলুব ভাই ভলান্টিয়ার হিসেবে আমাদের সবসময় গাইড করেন যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। যাই হোক, তার তুলনাটা এই কারণেই দিচ্ছি, আমি তাকে অনেক সময়, উনি আমাদের আসলে আমার একজন আইকন এবং আমাদের দেশের একজন আইকন। উনি একজন সাকসেসফুল মানুষ। ওনার কথাকে ভিত্তি করেই আমি বলছিলাম যে উনি বলছেন যে আমাকে তো এখন কেউ দেয় না, ইনশাল্লাহ পরবর্তী ঈদে আমি তার ছোট ভাই হিসাবে, তার সন্তানের মতোই আমি গিয়ে তাকে সালামি দিয়ে আসবো। আর আমিও সালামি পাই না, জি, আমি সালামি পাই না এই কারণেই যে আমার আসলে বড় ভাই নেই, আমার বাবা নেই, আমার মা নেই। কিন্তু এই তো মানে আচ্ছা, আমি আসলে মা কি আসলে নেই না, তারপর একজন চলে যায়, মানে আমি যেটা আসলে রিয়ালি যেটা বলছি যে আমার বাবা মা যেহেতু নেই, আমি এতিম, সেহেতু মানে আমার সন্তান বা আমার চারপাশে আশেপাশে যারা আছে, আমার মাই টিভি পরিবার এবং আমার মহল্লার লোকজন এবং মাই টিভি পরিবারের আশেপাশে যারা আছেন এবং ঢাকা শহরে যারা আছেন, আমি যতটুকু পারি, আমি খুব সাধারণ একজন মানুষ। আমার বাবাও ছিলেন একজন কৃষি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার। তো রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায় সে মারা যায়। তো একজন ম্যানেজারের ছেলে হিসাবে আমাদেরও খুবই মানে চাহিদা থাকতো অনেক, আমরা ওইভাবে চাহিদা অনুযায়ী কিছু পেতাম না। আর আমরা যেহেতু আমার বাবা তার বাবার উপরে নির্ভরশীল ছিলেন, গ্রামে অনেক জায়গা জমি আছে, সেই জায়গা জমি থেকে ধান চাল বিভিন্ন ধরনের রবি শস্য আসতো, ওইটা দিয়ে আমাদের মানে পরিবারকে মোটামুটি কিছু ভরণ পোষণের মানে কিছু টাকা পয়সা ওইখান থেকে আসতেন। কারণ আব্বার ব্যাংক সুপারি বাগান ছিল, তো আপনার সুপারি বাগান ছিল, অনেক কিছুই ছিল। তো ওইগুলো থেকে মানে দাদা দাদু টাকা পাঠাতেন আব্বার কাছে, আব্বা সেটা দিয়ে এবং ব্যাংকে যা পেতেন। মাতলুব ভাই বললেন যে তার বাবা একজন জাস্টিস ছিলেন, আমি প্রথম শুনতে পেলাম, রেসপেক্ট লাগছে তার প্রতি আরও। তো আগের দিনের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন রাষ্ট্রের, তারা খুব সৎ ছিলেন এবং রাষ্ট্রের সেবা করতেন, তারা দেশকে খুব ভালোবাসতেন। এরা মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। আসলে তাদের সময় মানে খুবই স্বাভাবিক জীবনযাপন ছিল। তো আমিও মানে মনে করি যে মানে মানুষের মধ্যে থাকাটা, মানুষের আত্মীয় যাকে বলে, আত্মার সম্পর্ক নিয়ে থাকাটাকেই আত্মীয় বলে, এবং আত্মীয়দের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া। আমি খুব সামান্যভাবেই চলি। যেমন এই যে নিটোল টাটা স্পন্সর করছেন আমাদেরকে নিটোল টাটা, মাতলুব ভাই পাশে বসে আছেন, তার কোম্পানি আমাদেরকে অনেক টাকা দেন আজকে 14 বছর যাবত। মানে যতটুকু পার্টিসিপেট করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আমাদেরকে এইভাবে স্পন্সর করে আমাদের এই টেলিভিশনটার পাশে দাঁড়িয়েছেন, ঠিক আছে, এবং অল্প অল্প করে যারা সহযোগিতা করছেন, এই টাকাগুলো নিয়েই আমরা হয়তো পরিবারে বেশি লোক না, কিন্তু এই অনুদান বা এই যে আমাদেরকে সাপোর্ট করে আমাদের যেই টাকা পয়সা বা যাই আমাদেরকে দেন, আমরা এটা নিয়ে আমাদের গ্রামের গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের এই প্রত্যেকটা মিডিয়া, টেলিভিশন, পত্রিকা, আমি মনে করি এদেরকে আমরা সহযোগিতা করি এবং এদেরকে আমরা যতটুকু পারি, আমাদের এই স্পন্সররা আমাদেরকে যা দেন, এগুলো দিয়ে আমরা অনেক কষ্ট করে নিজেদেরকে চলার চেষ্টা করি। এবং এখানেই আমার সমস্ত ভালোবাসা, ভালো লাগা ক্যাবেল অপারেটর এবং সম্মানিত দর্শক সবার কাছে আমি কৃতজ্ঞ। জি, এবার চলে যাব মাই টিভির উপব্যবস্থাপনা পরিচালক আসফিয়া উদ্দিন পিয়া আপনার কাছে। এই যে পিয়া নামটি আমি বললাম, এটি কি আসলে গণ সবার জন্য নাকি শুধুমাত্র মাই টিভি চেয়ারম্যান স্যারের জন্য? ছিল তো তার জন্যই, প্রচার তো সেই করে দিয়েছে। আপনার এটা আপনি প্রচার কেন করলেন? না, তার নাম হচ্ছে আসপিয়া, ঠিক আছে, তো আমি সরেয়াটা বাদ দিয়ে পিয়া ডাকছি ছোট করে। তো এই জন্য মানে সংক্ষেপে নাম ডাকে না, পিয়া পিয়া। আমেরিকা তাই করে, আব্দুলকে বলে অ্যাপ,
হ্যাঁ ওর শর্টে বলে, তো এখানে Short form. অ্যাসপিয়া ডাকতে হতো একটু টাইম বেশি লাগে, Time লাগবে, এই যে short- শর্টকাটে ডেকে নিয়ে হ্যাঁ, আমি ওই আটা কেটে দিয়ে পিয়াটা আমি ভালো যেহেতু তো, ডাকি, নামটা সুন্দর। নামটা সুন্দর। সবাই ডাকতে পারে। এটা প্রিয় সমস্যা দর্শক, আসলে সবাই ডাকতে পারে, একভাবে বললো যে সে তার জন্যই স্পেশাল, এটা আবার বললো যে সবাই ডাকতে পারবে। সবার জন্য কি এটা উন্মুক্ত এই নামটা? এখন তো এটা প্রচার যখন হয়েই গেছে আর সে যখন করেই দিয়েছে, এটা তো এখন সবার। এটা বেশিরভাগ দেখা হয় যে দাদু বাড়ি ফ্যামিলির সবাই তোমাকে পিয়া নামে আমাকে বেশি আসলে জানে, ওই আর full নানু নামে কেউ বাড়িতে ডাকে না। আরেকটা নাম ইউজ হয়, দুইটা নাম কি নাম কি নাম? ওইটা হচ্ছে রুমি। রুমি, হ্যাঁ রুমি। এটা করতে তো আমি ছোটবেলায় বলতাম এটা তো আম্মু একদমই নতুন, তাহলে কি আমাদের এখন থেকে uncommon. অ্যাস্ট্রনে দিতে হবে রুমি। আসপিয়া উদ্দিন পিয়া রুমি? না 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 রুমি আরেকটা না। নাম আছে উমু, উমু না উমু না কি না ডাকে, না, আমি যখন পাঠশালায় পড়তে যেতাম তখন ওই যে কত নাম আম্মুর। পাঠশালায় লুমু 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 আমার যে মাস্টার আসতো, তখন সেই মাস্টার আমার নাম ধরে ডাকতে পারতো না, তখন সে আমাকে লুমো বলে ডাকতো। আপনার তো অগণিত সন্তান এই দেশব্যাপী, কিন্তু তারপর বাসায় আপনার দুটি সন্তান থাকে, একটি হচ্ছে নিশাত তাসনিম প্রমি, আরেকজন হচ্ছে তাওহিদ তাওহিদ আফ্রিদি। এবার ঈদ সালামি কে বেশি নিছে? ঈদ সালামি টেলামি দেই নেই, কোনো দেই নেই। এবার তো আম্মু আমাকে ঈদ সালামি দেয় না। ঈদের সালামি এবার কাউকেই দেই নেই, আমি কিন্তু সবাই। আমার কাছ থেকে টাকা নিছে সে। না 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 না, ঈদ সালামি আমি- কথা এই- বললেন, এই শোনো, বুঝছেন? মাত্র আমাদের রাকিব বাসায় ভাই, অনেক শোনেন, মানুষ আমি কথা টাকা বলি, নিছে। আপনাকে আমি একটা বিচার দিচ্ছি। সে কিন্তু সালামি সে পায় না, যেহেতু সে সবার বড় গার্জিয়ান, কিন্তু আমি তো পাই তার কাছে। obviously, হ্যাঁ। তো আমি এত কাজের মধ্যে আমি ভুলে গেছি সালামটা যে করতে হবে, এত ও, চাপ, সালাম করে আমি নাই, এটা কিন্তু চাপে একটা থাকি, পয়েন্ট। হ্যাঁ, এত চাপে। সে আমাকে মনে করে কিছু টাকা আমার হাতে দেওয়া উচিত না, বলেন 200 টাকা দিলেও তো দেওয়া উচিত সালামি, সে সেটাও দেয় না। সালাম দাও নাই এইরকম তাহলে। কত যে বছরকে বছর সালামি বাকি পড়ে আছে, সেগুলো আপনি সারাক্ষণ উঠাই শুধু দেন। টাকা 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 দাও টাকা দাও টাকা না দাও। মাকলুদ ভাই, আপনি এই বলেন সংসার সেই চলে না। টাকাটা না, না। আপনি উঠাই দিয়ে না। সবসময় চলে হবে নাকি? পয়েন্ট, টাকা আর সালামের মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ 200 টাকা। সালামি হলো জি। ঈদ উপলক্ষে ইউ আর গিভিং, উনি সালাম দিচ্ছেন, আপনি দিচ্ছেন। এখন অনেক সময় সালাম দিতে ভুলে যায়, কিন্তু সালামি দিতে তো ভোলার তো কথা না। সে ভুলে যায়। সালাম দিতে ভুলে গেলে সালামি কিন্তু ভ্যালিড, সেই জন্য তার পুরো ক্লেম আপনি পেনাল্টি সহ দিতে হবে। ভাই, আপনি আমার কথাটা একটু শোনেন। না, একজন তোমার কোনো সালাম কথা দিবে, শুনবে না একজন এখানে। সালামি দিবে। না মাকলুদ আপনি ভাই, আমার কথাটা শোনেন। আমার বড় ভাই, সে আমার না, না, বাবা। সে তোমার শুনেন, ভাসুর, কারণ আমি পাপা সে তো কিন্তু- আমারও ভাই, আমি আমার কথাটা একটু এই শুনুন। শোনো, আচ্ছা, তুমি বলেন। ইয়ে করবা না, বুঝছো এখানে। প্রত্যেক মাসে আচ্ছা, আমার তো শুনি। আমার তো একটা সীমিত ইনকাম, ঠিক আছে, আমার তো মানে অত টাকা পয়সা নেই। প্রত্যেক মাসে ঈদ হচ্ছে না, আমি এরপরে ঈদের আমার সালামি নিয়ে আলাপ করছি। হ্যাঁ একদম ঠিক। তুমি নিজের মুখে বলতেছ আমি সালাম দেই আমি নাই, ভুলে তার উচিত আমি ছিল এত তুমি বলছো ব্যস্ততার মধ্যে বাবুর্চি এক গিরি কথা করি বলতে আমি। দেয় নাই। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে সালামি এন্ড সালাম। হ্যাঁ এখন দুইটাই করা সালাম হয় না। করলে সালামি পাবে, হ্যাঁ সালাম না করলে কি সালামি পাবে? না আমার মতে দুজনই রেসপন্সিবল। এক যে সালাম করবে সে রেসপন্সিবল সালাম দেওয়ার জন্য, আর যে সালামি দেবে সে মনে করে সালামি দিতে আজকে হবে। এই প্রোগ্রাম শেষে কে আগে দিবে যে ডু ডোন্ট নো। আমার মনে হয় আম্মু এটা মনে মনে আজকে রেখেছে প্রোগ্রাম আর আঙ্কেলের শেষে কাছে আমি আজকে বললো আপনাদের আর কি। দুইজনের পা ধরে এই বসে থাকবো। প্রোগ্রামে সবার সামনে আমরা বললো। দর্শক সেই পা প্রোগ্রাম ধরে বসে থাকার কথা বলিনি, প্রোগ্রাম সালাম দেওয়া শেষে ইসলামিক একটা আমরা জনাব নাসিরউদ্দিন সাথী, মাইটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, আপনাকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই সেটি হচ্ছে যে আপনার দেখানো যে স্বপ্ন মাই টিভি, সেই মাই টিভির 15 বছরে পদার্পণ করলো। শুনতে চাই যে মাই টিভি প্রতিষ্ঠার যে স্বপ্নটা, সেটি কেন আপনি দেখেছিলেন? আমি এই দেশকে ভালোবাসি। আর মূলত আসলে আপনি যেই প্রশ্নটা করেছিলেন, আমি যখন রাজনীতি করতাম তো একটা সময় দেখলাম যে দেশের রাজনীতির চেয়ে আমি কলম ধরি, তখন কলম যোদ্ধা হিসাবে কাজ করছিলাম। এরপরে আসলে দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে গিয়ে লন্ডনে ছিলাম আমি অনেক দিন। তো ওখানে গিয়ে একটা ডিপ্লোমা করি, যেহেতু এই যে আজকের যে স্যাটেলাইটের যুগ, এই স্যাটেলাইটের উপরে আমার একটা ডিপ্লোমা কোর্স করা ছিল। এরপরে চিন্তা করেছি যে না, আমি বাংলাদেশে গিয়ে কখনো ইনশাল্লাহ একটা স্যাটেলাইট চ্যানেল করব, কারণ আমার কাছে মনে হয়েছে যে পৃথিবী গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেছে। এই জন্য আমি এই বিজনেসটার দিকে খুব মানে ঝোঁক ছিল, কিন্তু এটা এত ব্যয়বহুল ছিল যে আমি করতে পারবো কিনা সেটা আমার জন্য অসাধ্য মানে ছিল একটা বিষয়। কিন্তু আমি দেখলাম, আমি অ্যাপ্লাই করলাম 98-এর নীতিমালা অনুযায়ী। অ্যাপ্লাই করার পরে আমাকে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী
সে আমাকে লাইসেন্সটা দিলেন। লাইসেন্সটা দেওয়ার পরে আসলে আমার খুব কষ্ট হয়, কারণ আমি মানে এতটা স্ট্রাগল করেছি, আপনারা বিশ্বাস করবেন না যে আমি প্রথম শান্তিনগরে একটা জায়গায়, এরপরে বাংলা মোটরে মাতলুব ভাই ছিলেন, সে প্রথম থেকেই আমরা বাথরুম ভেঙে তারপর মেকআপ রুম বানাতে হয়েছে, তারপরে অনেক কষ্ট করে আস্তে আস্তে সেই ভাঙা ক্যামেরা, ভাঙা কিছু, ঠিক আছে, এইভাবে করে, মানে ওইভাবে টাকা পয়সা ছিল না, অনেক বিভিন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করেছিল, এবং ডে 1 থেকে যখন পারমিশনটা আমরা পেলাম, হ্যাঁ, তো সবাই, প্রত্যেকটি বাংলাদেশের মানে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে ক্যাবেল অপারেটররা খুব বেশি সহযোগিতা করেছেন, এবং দর্শকরা আমাদেরকে মানে এতটা কাছে নিয়ে গেলেন। এই গল্পগুলো আরও শুনবো। আমি একটু উপব্যবস্থাপনা পরিচালক তার কাছে একটু যেতে চাই, এরপরে আব্দুল মাতলুব আহমদ স্যার আপনার কাছে আসবো এই মূল্যায়নের। আমরা যতটা জানি স্যার বরাবরই বলেন যে তার এই পথ চলায় আপনি তার পাশে থেকেছেন, সাথে থেকেছেন। সেই শুরুর সময়টা আমাদের খুব ছোট্ট করে যদি একটু স্মৃতিচারণ আপনার শুনতে চাই। মানে এখন কি কখনো সেই 15 বছর আগে স্মৃতিতে ফিরে যান কখনো কখনো? হ্যাঁ, ফিরে যাই। যখন কেউ জিজ্ঞাসা করে তখন আর বলতে পারি না, তখন ওই পুরনো কথা মনে করলে আমার চোখ থেকে পানি চলে আসে। খুব কষ্ট হয় যে আসলে ওই দিনগুলো খুব কঠিন ছিল, ভাবতে পারিনি যে এত দূর আসতে পারবো, হাঁটি হাঁটি পা পা করে আজ 15 বছরে পদার্পণ করলাম। তো ওই টাইমটা আসলে তার কোনো ঘুম ছিল না, খাওয়া দাওয়া ছিল না, সে একটা বাউল হয়েছিল। ওই টাইমে খুব প্রয়োজন ছিল টাকা ছাড়া তো আসলে জীবনে কিছুই করা সম্ভব না। তো ওই টাইমটা আমাদের আসলে অনেক কষ্ট গিয়েছে। তো যতটুকু পেরেছি, আমার যা ছিল, আমার সামর্থ্য যতটুকু ছিল, আমি তার জন্য আমি সব বিক্রি করে দিয়েছি। সব কিছু বিক্রি করে দিয়ে চিন্তা করেছি যে একটা সময় হয়তো বা আবার আসবে, যদি এটা দর্শকরা গ্রহণ করে। ক্যাবেল অপারেটর, বিজ্ঞাপনদাতা সবার সহযোগিতায় আজকের মাই টিভি আজকে এত দূরে আসতে পারছে, তা না হলে কখনোই আসতে পারতো না। আমরা গল্পটা শুনবো। আমরা চলে যেতে চাই আমাদের মাই টিভির আসলে স্বজন, মাই টিভি পরিবারেরই সদস্য আমরা বলি, আব্দুল মাতলুব আহমদ। মাই টিভির এই পথ চলা, মাই টিভির এই 15 বছরে আশাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনার মূল্যায়নটা শুনতে চাই। আমারও অফিস এসকাটনে ছিল, কাছাকাছি ছিল। জি। তো যখন মাই টিভিতে ডাক আসতো টক শোতে বা কিছুতে, কিংবা ঈদের প্রোগ্রামে, তখন যেতাম। তো অনেকে বলতো দেখো কি ভাঙাচুরার মধ্যে একটা টিভি, তারপরে গরম, তারপরে স্পেস কম, কিন্তু যেটা ইন্টারেস্টিং লাগতো যে সবার ভিতরে একটা প্রিয়া, একটা আনন্দ ছিল, একটা ইউনাইটেডনেস ভাব ছিল, এবং সেখানে কিন্তু বোঝা যেত যে দে আর গোয়িং ইন ফর এ বিগার সামথিং, বোঝা যেত। মাঝে মাঝে সাথী ভাইরা বলতেন যে আমরা কিন্তু ওই হাতির ঝিলের ওখানে কিন্তু একটা কিছু করবো, সামনে করছি। আমি শুনতাম অনেকদিন থেকে, কখন যায়। তারপরে এই যে কষ্ট করে ওনারা গড়লেন, তাও যখন এখানে আসলেন দেখি আরে এন্ট্রি নাই, আরে গলি দিয়ে ঘুরায় ঘাড়ায় নিয়ে এসে, তো আমার কাছ থেকে 4-5টা ছোট্ট গাড়ি কিনেছিলেন, ন্যানো। তো ওগুলো আবার গলির মধ্যে চলে ভালো। তো সেগুলোও আমরা যেমন এটার মধ্যে অনেক সময় চড়ে আসতাম, তো তখন দেখতাম এখান দিয়ে ভিতর দিকে, কিন্তু সবাই যেই আসতো, আমি অনেক বড় বড় অফিসার, ব্যাংকের বলেন কিংবা সরকারের সেক্রেটারি লেভেলের বলেন, সবাই কিন্তু মাই টিভিতে এসে পদার্পণ করার পরে দে রিটার্ন ভেরি হ্যাপি। এবং আমিও ওয়ান অফ দেম। আমরা যতবারই মাই টিভিতে আসছি, আমরা এখানকার যে রিলেশনশিপ, যে মানুষের জন্য যে মানুষের মায়া মহব্বত, এটা কিন্তু এখানে সবসময় পাচ্ছি বলেই কিন্তু আজকে এত গ্রাহক। সাথী ভাই বললেন যে স্পন্সর অনুগ্রহ, একটা রিভার্স, আমরা সেখানেই টাকা লাগাই যেখান থেকে আমরা রিটার্ন পাই, এবং মাই টিভিতে আমরা যেটা দেই তার চেয়ে বহুগুণ মাই টিভি আমাদেরকে দেয়। বিকজ আমাদের প্রচারটা হয়, এই প্রচারটা একদম গ্রামে গঞ্জে চলে যায়, যেটা কিন্তু আমি অনেক জায়গাতে সেরকম পাই না। তো সেজন্য আমি উল্টা সাথী ভাইকে ধন্যবাদ দিব যে আমাদের প্রচারটা একদম গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এবং ওইটাই হলো আপনার এই টিভির সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স। প্রিয়া, আপনার কাছে আসছি।
আপনি নিজে অ্যাঙ্করিং করেন অনুষ্ঠান। একদিক থেকে দেশসেরা ইউটিউবার তাওহিদ আফ্রিদির আপনি মা, একদিক থেকে মাই টিভির আপনি ডিএমডি, আরেক দিক থেকে মাই টিভির চেয়ারম্যান এবং এমডির সহধর্মিনী। কোন পরিচয়ে আপনি স্বাচ্ছন্দ্য বেশি করেন? এই মুহূর্তে আমরা কোন পরিচয়ে আপনাকে জানতে চাইব? যে আমার সামনে যে চেয়ারম্যান বসা, এই পরিচয়ের উপর তার কোনো পরিচয় নেই। বাহ। আপনার পক্ষ থেকে তিনি কি কি সাপোর্ট পাবেন এই আগামীর পথে চলায়? সব ধরনের সাপোর্ট, সে যে ধরনের সাপোর্ট চাবে আমি সেই ধরনের সাপোর্ট দিতে কি সাপোর্ট চান ডিএমডির কাছে? আমি দিব। আমাকে উৎসাহ দেওয়ার চেয়ে সবচেয়ে বড় উৎসাহ হচ্ছে মাই টিভি আজ যেখানে চলে এসেছে, এই মাই টিভি পরিবারের প্রত্যেকটি টেকনিক্যাল লোক সহ প্রত্যেকটা মানুষের পাশে থেকে কাজ করাটাই হচ্ছে আমার জন্য বড় উৎসাহ। জি, নিশাত তাসনিম প্রমি, বাবা মায়ের এই খুনসুটি, এই খুনসুটি পর্বগুলো কেমন লাগে? আম্মু আর পাপার যে এই যে কথাবার্তা যে সবসময় হয়, পাপা বাসাও সবসময় এক কথাই বলে যে তুমি আমার জন্য কিছু করা লাগবে না, মানে আমার জন্য স্পেশাল রান্না বান্না কোনো কিছুই করো না, তুমি সবসময় আমাদের মাই টিভি যারা আছেন, আমার পরিবারের লোক যারা আছেন, তুমি এদেরকে একটু সবসময় খোঁজ খবর রাখবা। আমি এটাই চাই। আর তাদের মধ্যে একটা জিনিস ভাল লাগে যে তাদের বন্ডিং অনেক ভালো। নাসিরউদ্দিন সাথী স্যার, আপনার কাছে আসি, আমরা খুব বেশি সময় আসলে নিতে পারবো না। এই সামনের পথ চলায় আপনি দর্শকের জন্য কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন? আমরা মনে করি যে ইয়ুথদেরকে নিয়ে আমরা কাজ করব, ইয়ুথ শক্তি, বাংলাদেশের ভবিষ্যৎ, এবং নতুন নতুন অনুষ্ঠান নিয়ে, বস্তুনিষ্ঠ সংবাদ এবং ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমরা দর্শকের মতামত নিয়ে আমরা ভবিষ্যতে দিকে এগিয়ে যাব। ভবিষ্যৎ বলে দিবে ভবিষ্যতে কি হয়। ধন্যবাদ। আমি জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছে আসি। আমাদের খাতে খুব বেশি সময় হয়তো পাবো না। কেমন বাংলাদেশ দেখতে চান? সেই বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকাটা কিভাবে দেখতে চান? সবচেয়ে আগে বলি যে ঈদের রেশ ওনাদের দেখে বোঝা যাচ্ছে। ঈদ এখনো চলছে, নববর্ষ দেখা যাচ্ছে সাদা লাল, এখানেও নববর্ষ আছে, ওনারা দেখেন একটুখানি নববর্ষতে মিলিয়ে আছে, এখানেও আছে, তো আমারও খুশিটা আছে। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে মাই টিভির যে পরিবারটা, এটা খুব সুন্দর একটা পরিবার একটা দাঁড়িয়ে গেছে, এটাকে কন্টিনিউটি দরকার আছে। আর যদি আমার দেশের অবস্থা দেখি বা নতুন বছরের কথা বলি, আমি বলবো অবশ্যই মিডিয়াদের বিরাট রোল, কারণ অনেক ফেক নিউজ চলছে এখন, সেজন্য মিডিয়াদের কারেক্ট রোলটা খুব রকম দরকার। এবং মাই টিভি যেভাবে এন্টারটেনমেন্ট প্লাস নিউজ যেগুলো দিচ্ছেন, এটা আমি মনে করি দেশের জন্য অনেক উপকার হচ্ছে। আগামীতে যেভাবে বলা হলো যে নতুন নতুন অনুষ্ঠান হবে, নতুন নতুন টেকনোলজিকে তারা এমব্রেস করে এগিয়ে যাবে, দ্যাট ইজ দ্য ফিউচার। আমি যেমন গাড়িতে, ইলেকট্রিক গাড়িতে ওয়ার্ক করছি, উই শুড অল ওয়ার্ক অন নিউ টেকনোলজিস ইন দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ। একদমই 30 সেকেন্ডের মধ্যে আমরা শুনতে চাই, সেটি হচ্ছে যে দর্শকের জন্য কোনো কিছু বলার যদি থাকলে। নিশাত তাসনিম প্রমি। সবসময় চেষ্টা করেছি আমরা বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আপনাদের মন জয় করার জন্য। জানি না কতটুকু পেরেছি, ইনশাল্লাহ আগামী সামনেও আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম উপস্থাপন করার জন্য। আসফিউদ্দিন পিয়া, দর্শকের জন্য একদমই সময় আমরা খুব বেশি দিতে পারবো না, খুব ছোট্ট করে দর্শকের জন্য আপনার যদি কোনো বলার কিছু থাকে। দর্শকদের কাছে চাবো নতুন বছরে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর নতুন নতুন যেন আমরা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসতে পারি, দর্শকদের কাছে তুলে ধরতে পারি, এবং দর্শকরা কি চাচ্ছেন সেই মতামত আমরা জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি একদমই শেষ করব। জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনিও দর্শকের জন্য, আমরা খুব বেশি সময় দিতে পারবো না। আমি এখানে মাই টিভিতে আসছি, আমি যে স্বপ্ন দেখি সাথী ভাই এবং তার পরিবারের যে স্বপ্ন, আজকে উনি স্যাটেলাইট টিভি করেছেন, সাকসেসফুল হয়েছেন। আগামীতে মাই টিভি নিজস্ব স্যাটেলাইট পৃথিবীর বুকে চালাবে, আমরা সেই স্যাটেলাইট ব্যবহার করব, মাই টিভির স্যাটেলাইট। এটাই আমি তাদের জন্য দোয়া কামনা করছি। একদমই শেষে সেটি হচ্ছে জনাব নাসিরউদ্দিন সাথী, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মাই টিভি। আপনি দর্শকের জন্য, এই অনুষ্ঠানে আমরা হয়তো আর কথা শুনতে পারবো না, আপনার কোনো কিছু বলার থাকলে আপনি বলবেন। আমাদের অতীতে
কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আপনাদেরকে আমরা নিজেদের অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাদের মাই টিভি পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর ভবিষ্যতে আমরা সৃষ্টিতে বিস্ময় স্লোগান নিয়েই বিনোদনে উন্নয়ন করব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। অনেক অনেক ধন্যবাদ আজকে যারা অনুষ্ঠানে অতিথি ছিলেন আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডা। জানি না কতটুকু আপনাদেরকে বিনোদিত করতে পেরেছি, কতটুকু আপনাদের আমাদের এই অনুষ্ঠান থেকে তথ্য দিতে পারলাম। তবে আমরাও আজকে অতিথিদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কিন্তু এখান থেকে বলতে চাই, তা হচ্ছে যে মাই টিভির যে অনুষ্ঠান দেখছেন, মাই টিভি নিশ্চয় সৃষ্টিতে বিস্ময়, জীবনের কথা কয়, সেই কথাগুলো কিন্তু বলেই যাবে এবং সেখানে নিশ্চয়ই মাই টিভির কাছে সবার আগে দেশ এবং দেশের মানুষই প্রাধান্যের তালিকায় থাকবে। এবং আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আগামীতে সেই ভালোবাসা আমাদের প্রতি আপনাদের বরাবরের মতোই বজায় থাকবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।